শনিবার বিকেলে এই গলির মুখে চা সিগারেট হাতে ছিলেন দুই নারী। প্রকাশ্যে তাদের ধূমপান নিয়ে আপত্তি তোলেন স্থানীয় একজন। এই ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এক প্রত্যক্ষদর্শী। জানালেন উভয় পক্ষই ছিল উত্তেজিত। কে সিগারেট খাবে কে সিগারেট খাবে না সেটা তো দোকানদারের ব্যাপার আর কাস্টমারের ব্যাপার। যখন দেখছি যে মেয়েদের গায়ে হাত দিচ্ছে তখন আমি চলে আসছি। ভালো লাগেনি আপনার? আমার কাছে ভালো লাগেনি। হ্যাঁ, এদিকে এই দুই নারী শিক্ষার্থীকে নিপীড়ন ও দেশ জুড়ে চলা মব নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সোমবার বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও কুশপুত্তলিকা দাহ করেছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি সংগঠন। একটা ক্রিমিনাল অফেন্সকে তারা কিভাবে জাস্টিফাই করে একটা গুরুত্বপূর্ণ পদ থেকে, সেটা আমাদের মাথায় আসে না। কক্সবাজারে নারীরা একলা একলা হাঁটাহাঁটি করতে পারছে না, তাদেরকে মবের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। 32 নাম্বার থেকে শুরু করে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার মবের মধ্যে পড়ছে। তখন এই মবগুলোর বিরুদ্ধে যখন কঠোর অবস্থান না আসে কেন্দ্র থেকে, একেবারে স্টেট থেকে, তখন আসলে খুব কঠিন হয়ে যায় হঠাৎ করে একটা মবকে সামনে রেখে কথা বলা বা এটার বিরুদ্ধে দাঁড়ানো। এগুলো ওখানে খুব অর্গানাইজড হয়েছে যে ওখানেই বসতে হবে, আমার এরকম কোনো ইচ্ছাতে বসে নেই বলে আমার ধারণা। এবং লোকগুলোও যে খুব অর্গানাইজড ওরা এসে করছে তাও না। তো এগুলো তো আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না যে কোথায় কী হয়, এবং ঘটনার এক একজনের উস্কানিতে এক এক রকম হয়। I know that having cigarette is your personal decision, but the footpath is whole Bangladesh. So this road is for whole Bangladesh, not only you having cigarette on this place. Open space এ সিগারেট খাওয়া যাবে না। তারা অপরাধ করছে, অপরাধ করে তারা আবার জোর গলায় কথা বলছে। সেকেন্ড অফ, তারা অযুক্তিবাদী কথা নিয়ে কিছুদিন পর পর আন্দোলন করছে। অযুক্তিবাদী কথা দেখেন, আমরা দেখছি যদি যুক্তিবাদী কথা হয় তাহলে পুরো বাংলাদেশ একসাথে চলে আসে। তাদের আরেকটা কথা আমি যদি বলতে চাই, তারা অপরাধ করছে, অপরাধ করে তারা আবার জোর গলায় কথা বলছে। কিভাবে সম্ভব এটা? তারা এত জোর গলা কোথায় থেকে পাচ্ছে? তুমি ভুল করছো, ভুল স্বীকার করো না, তুমি এটাকে তুমি ঠিক বলে চালিয়ে দিবে, তা তো হবে না। তার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এটার বিরুদ্ধে কথা বলার জন্য। রাজধানীর রাস্তায় গত সোমবার প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা গেছে বেশ কিছু উচ্ছৃঙ্খল তরুণীকে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে অশালীন সব প্লেকার্ড প্রদর্শন করেন। এমনকি এই তরুণীরা উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে নোংরা ভাষায় স্লোগান দেন। কেন তারা এমন কর্মকাণ্ড ঘটিয়েছে সেই প্রশ্নের উত্তরে উচ্ছৃঙ্খল তরুণীরা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে ছেলে এবং মেয়েদের প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে শুধু নারী নয়, পুরুষদের কথাও উল্লেখ করেছেন। বাংলাদেশে ধূমপান ও মাদকজাত দ্রব্য ব্যবহার আইন 2005 অনুযায়ী পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ। 4 1 ধারার 7 বিধান সাপেক্ষে কোনো ব্যক্তি কোনো পাবলিক প্লেস কিংবা পাবলিক পরিবহনে ধূমপান করতে পারবেন না। কোনো ব্যক্তি উপধারা 1 বিধান লঙ্ঘন করলে তিনি অনধিক 300 টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা বারবার একই অপরাধ সংঘটিত করলে বারবার দ্বিগুণভাবে তাকে দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করা হবে। তাদের প্রকাশ্য এমন উস্কানিমূলক কর্মকাণ্ড আইন বিরোধী তো হয়েছে, সেই সাথে পাওয়া গেছে আরও ভয়ঙ্কর তথ্য। প্রকাশ্যে সিগারেট খাওয়া ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া এই তরুণীর নাম অদ্রিতা রায়। তিনি ভারতের আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের প্রতিনিধি অঞ্জন রায়ের কন্যা। এই অঞ্জন রায় সাবেক স্বৈরাচার প্রধান শেখ হাসিনার স্নেহধন্য বলেও সামাজিক মাধ্যম থেকে জানা গেছে। মাত্র 8 থেকে 10 তরুণের এমন উস্কানিমূলক কর্মকাণ্ড ব্রিটিশ একটি গণমাধ্যম এমনভাবে প্রচার করেছে যা দেখে যে কেউ বলবে এটি একটি বিদেশি ষড়যন্ত্রের অংশ। পবিত্র রমজান মাসে স্বরাষ্ট্র উপদেষ্টার সহজ একটি কথা ভিন্ন খাতে নীতি ভিন দেশের এজেন্ট দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করবার চেষ্টা করছে বলেও মনে করা হচ্ছে। এই কর্মকাণ্ড বিদেশি কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার দাবি নেটিজেনদের। ঘটনা কি ঘটেছে আপনারা জানেন। এর দুটো মেয়ে বিড়ি খেতেছিল। তো অনেকে বলছে এটা রোজার দিনে। জি না, এটা রোজার দিনে না, এটা 1 মার্চের ঘটনা। এইখানে দুইজন ওই লালমাটিয়া মাঠের কাছে একটা টঙের দোকানে চা আর সিগারেট খেতেছিল। ওই সময় রাস্তার উল্টা পাশ দিয়ে একজন বুড়া বয়স্ক লোক রিঙ্কু, যেটা চায়ের দোকানের দোকানদারকে চিল্লায় বলে, এরা এখানে বসা কেন, এই চেয়ারগুলো সরা, এবং আজে বাজে কথা বলা শুরু করে। প্রথম দিকে এড়ায় যায় মেয়েগুলা। এইসব বলতে বলতেই
এই মেয়েগুলোকে একা পেয়ে ওই লোক সরাও হয় আর এক পাশ থেকে তেরে আসে। তো মেয়েগুলোকে বলে এখান থেকে উঠে যাও, তো বলে আমরা কেন উঠে যাব? তখন এই রিঙ্কু এই একটা মেয়েকে বেশ্যা বলে ডাক দেয়, বলে তুই তো বেশ্যা, তুই বেশ্যাগিরি করতে আসছস। এইভাবে গালিগালাজ করতে থাকে, বলছে তোরা গাঁজা খাস, এখানে গাঁজা খাচ্ছিস। আর অন্যদেরকে উস্কানোর জন্য বলে এদের সিগারেট খেতে মানা করছি, তারপরে গাঞ্জা খাওয়া ধরিছে। তো এই সমস্ত বেশ্যা টেশ্যা শুনে ওই একটা মেয়ে তার হাতে থাকা চায়ের কাপ থেকে অল্প চা ছিল সেটা ওই লোকের দিকে ছুঁড়ে মারছে। আর সাথে সাথে ওই মেয়েটার চুল ধইরা মাথায় বাড়ি দেওয়া শুরু করছে, ওই মেয়েটারা মারা শুরু করছে, চশমা টশমা ফেলে দিছে এবং কেটে কুটে গেছে। যাই হোক, এইটা নিয়ে আর বিস্তারিত না যাই, খুব বাজেভাবে এই মেয়ে দুটো মারছে। দেখেন, আপনি ভিডিওটা দেখেন। শুরুটা করছে এই রিঙ্কু নামের লোকটা। রিঙ্কু কে? সে আগে জাহাঙ্গীর কবির নানকের লেসপেন্সার ছিল, এখন একটা দল করে, আর নাম কইলাম না আর কি সেই দলের। আচ্ছা ধরেন মেয়ে দুইটা খুবই খারাপ কাজ করেছে, সিগারেট খেয়েছে। তো রিঙ্কু তো বুড়া বেডা, বাল পাইকা তো তালতলায় গেছে, ওই মেয়ে দুটা তো তার মেয়ের বয়সী। ধরলাম তার শাসন করার অধিকার আছে। শাসন কি বেশ্যা বলে করা যায়? পবিত্র কোরআনে বলছে যে আপনার প্রতিপালকের পথে আহ্বান করেন প্রজ্ঞা এবং সদুপদেশ দিয়ে, এবং তাদের সাথে উত্তম পন্থায় বিতর্ক করেন। জোর কইরা না, বরং ভিন্ন মতের সাথে ডিল করতে বলা হয়েছে তিনভাবে। 1 নম্বর হইতেছে হিকমা বা প্রজ্ঞা দিয়া, 2 নম্বর হইতেছে মওয়াইজা বা উপদেশ দিয়া, 3 নম্বর হইতেছে জিদাল বা সুন্দর পদ্ধতিতে বিতর্ক কইরা। এটা নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র ধর্মগ্রন্থে। তো এই রিঙ্কু কোন আলেম আসছে যে সিগারেট খাইতে দেখে চান্দি গরম হয়েছে? এর কি শাসন করার অধিকার আছে? আপনি বেশ্যা বললে পিটাইলে ও সিগারেট খাওয়া বন্ধ করবে? করবে না তো, বেশি বেশি খাবে, জেদ কইরা খাবে। ওই মেয়ে দুটো তো দেশে থাকবে না, বিদেশ চলে যাবে। আর ওই যে রিঙ্কু তৌহিদি জনতার নামে মারিছিল, এরা জীবনে এটা ভুলবে না এই মেয়েগুলা। আমরা মাঝে মাঝে বলি যে মানুষের মধ্যে এই যে ইসলাম বিদ্বেষ কেন, অবাক হই। এমনকি মুসলমান সম্প্রদায়ের মধ্যে কেন এই ইসলাম বিদ্বেষ আছে না? অনেক মুসলমান সম্প্রদায়ের লোক আছে না যারা ইসলাম বিদ্বেষী। এই যে রিঙ্কু এই ঘটনা ঘটাইছে, এটা থেকে খুব বড় সম্ভাবনা আছে যে এদের মধ্যে, এই মেয়ে দুইটার মধ্যে ডিপ ইসলামোফোবিয়া জন্ম নেবে। তো এই রিঙ্কু কি ইসলামের ভালো করলো, সেবা করলো না ক্ষতি করলো? ধর্মীয় ইস্যুগুলোকে রাজনীতি দিয়া, সমাজ দিয়া, আইন দিয়া, সোশ্যাল মিডিয়ার জাজমেন্ট দিয়া ডিল করতে যায় না। এটা করা যায় না, আমরা করতেও চাই না। এগুলো ধর্মীয় নেতাদের হাতে ছাইড়া দিতে হবে। এখন যদি বাবুনগরী সাহেব থাকতেন, উনি ইন্টারভেন করতে পারতেন, ওনাকে সবাই মানে। ঢাকায় কিন্তু মামুনুল হক সাহেব আছেন, ওনারাও তো ডাকা যাইত। আমার ধারণা উনি জানলে ইন্টারভেন করতেন। আমার অত্যন্ত পছন্দের একজন আলেম। আমি ঢাকার সকল আলেমকে অনুরোধ করবো, আপনারা নিজেরা একটু বসেন, নিজেরা আলাপ করেন, তারপরে আমাদেরকে পরামর্শ দেন যে আমাদের কেমনে চলা উচিত, প্রশাসনকে পরামর্শ দেন, জনগণকে বলেন এইসব ইস্যুতে কিভাবে ডিল করা যায়। আবার এরকম ইস্যু ঘটবে, আপনারা ইন্টারভেন করবেন মেহরবানি কইরা, এ আশা থাকলো। আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই এটা একটা বড় প্ল্যান, আন্তর্জাতিকভাবে দেখাবে যে বাংলাদেশের নারীরা নিরাপদ না। আপনারাই তো মন্দির পাহারা দিয়েছেন না 5ই আগস্টের পর? আপনাদের হাতে জাতি দায়িত্ব দিতে চায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার। আপনারা ওয়াজে এই নারীদের নিরাপত্তার ইস্যুটা নিয়ে আসবেন, কথা বলবেন আপনাদের ওয়াজে ইস্যু ফয়সালার জন্য। সর্বজন সদ্য আলেমদের যায় বলতে হইতো যে হুজুর এসব দেখেন, আপনারা পরামর্শ দেন কি করা লাগবে, আপনারা মুরব্বী দেখেন, 3-4 জন মুরব্বী বিষয়টা সেটেল করে দিতে পারতেন ওইখানেই। আমি ধর্ম উপদেষ্টা হইলে বা স্বরাষ্ট্র উপদেষ্টা হইলে তাই করতাম, ওনারা ফয়সালা করে দিতেন, আমি ওনাদের বসতে দিয়ে পাশে দাঁড়ায় থাকতাম, লিটারারি দাঁড়ায় থাকতাম, আক্ষরিক অর্থে দাঁড়ায় থাকতাম। এইটা বুঝাইতে যে ওনারা আমারও মুরব্বী। কিন্তু আমরা সেটা করব না, ফেসবুকে লড়াই লাগাই দেবো, অযথা আমাদের শক্তি ক্ষয় করব। একটা জাতির ক্রিয়েটিভ এনার্জি আমরা কত অল্পেই খরচা করে ফেলি। আমাদের উপদেষ্টা পরিষদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে সিচুয়েশন ট্যাকেল করার মতো স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন কি হইতে পারে সেটা পরামর্শ দেওয়ার মতো একজনও নাই। ধূমপান করলে শরীরের অনেক ক্ষতি হয়, এটা একটা স্লো পয়জনিং। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রতি বছর 40 লক্ষ মানুষ মারা যায় শুধু ধূমপানের কারণে। লাং ক্যান্সার, হার্ট, এটা এরকম অনেক কারণ। তাহলে এটা স্লো পয়জনিং। আর সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংস করো না, নিজের হাতে নিজেদের ধ্বংস করো না, এটা হচ্ছে হারাম। এ কথার ভিত্তিতে বেশিরভাগ ওলামাগণী বিশেষজ্ঞরাও 400-এরও বেশি ফতোয়া দিয়েছেন যে ধূমপান হারাম। এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায়। সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যার শামিল। বিষ খেলে সাথে সাথে মরে, সিগারেট খেলে ধুকে ধুকে মরে না। সিগারেট কোনো মুসলমান খেতে পারে? সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে, তামাক পাতা।
তামাক ক্ষেত যারা দেখছেন কোনো বেড়া লাগানো লাগে? কারণ ছাগলেও মুখ দেয় না। তো যেটা ছাগলে খায় না এটা কোনো মুমিন বান্দা খাইতে পারে? তো খান কেন এগুলো, এই পচা জিনিস? এটাই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে, স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান কর্কট রোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না? আপনার লাং ফুসফুসকে শেষ করে দিবে, স্লো পয়জন। সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা শামিল। বিষ খেলে সাথে সাথে মরে, সিগারেট খেলে ধুকে ধুকে মরে। আর সিগারেট থেকে হিরোইন, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, ম্যারিজুয়ানার পথে মানুষ পথ বাড়ায়, পা বাড়ায়, তাই না? এগুলো খাবেন না। ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, নিজে নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না, জীবনটা অনেক সুন্দর। দেখুন, সিগারেট খাওয়া বা ধূমপান করা এটা নিষিদ্ধ। আমাদের দেশের ওলামা ইকরাম মাকরুহ বলেন, কিন্তু আরব ওলামা ইকরাম এটাকে হারাম বলেন। এরাবানি স্কলাররা এটাকে হারাম করেন। এর অন্যতম কারণ হলো যে এটি মানুষের জন্য ক্ষতিকর। আল্লাহ বলেছেন লা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অতএব নিজেকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া, নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া, নিরেট ক্ষতি যেটাতে, এরকম কিছু গ্রহণ করানোর জন্য গুনাহের কথা। তাছাড়া ধোয়া এটা কোনো পান করার বস্তু নয়, বরং এটি জাহান্নামীদের শাস্তি দেওয়ার একটা মাধ্যম। এটা দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। বিধায় এটাকে উপভোগ করা বা এটাকে ইচ্ছাকৃতভাবে আপনার এটাকে পানীয় বানানো, সেই সাথে এটার কারণে মুখে প্রচন্ড রকমের দুর্গন্ধ হয় ইত্যাদি নানা কারণে আরব ওলামা ইকরাম এটাকে হারাম বলেন।